হ্যালো স্টুডেন্ট, শুরু করছি আজকের বিষয় দ্রবণ পার্ট 3। আজকের টপিক হচ্ছে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। আমরা জানি স্বাভাবিক যে সংখ্যাগত ধর্ম আছে, সংখ্যাগত ধর্ম দ্রবণের 4টি হয়। এই 4টি সংখ্যাগত ধর্ম হলো, প্রথম হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটাকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। 2 নম্বর হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। 3 নম্বর হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। 4 নম্বর হচ্ছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার। এই 4টি হলো যে কোনো তরল ও কঠিনের যে দ্রবণ, সেই দ্রবণের সংখ্যাগত ধর্ম। এইবার দেখব যে এই যে 4টি ধর্ম, এদেরকে সংখ্যাগত ধর্ম বলা হয় কেন। এই 4টি মূলত কণার যে সংখ্যা অর্থাৎ দ্রাবের যে সংখ্যা তাদের উপর নির্ভর করে, দ্রাবের রাসায়নিক চরিত্রের উপর নির্ভর করে না। তাহলে এটা কী করে বুঝবো? এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে এদের ইকুয়েশন। যদি তোমাদের পরীক্ষায় কখনো আসে যে কোনো একটি ধর্মের কথা উল্লেখ করে যদি বলে যে হিমাঙ্কের অবনমন ইহা একটি সংখ্যাগত ধর্ম, যুক্তি দাও বা প্রমাণ করো, বা যে কোনো একটা যদি দেয়, তাহলে তোমরা কিভাবে এটাকে প্রমাণ করবে? দেখো, এই যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছ, প্রথম 1 নম্বর ইকুয়েশন হচ্ছে P0 মাইনাস পি ডিভাইডেড বাই P0, এটা কিন্তু ইকুয়াল এক্স, ঠিক আছে। তারপরটা কি? এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। 2 নম্বরটা যেটা আছে ডেল টিবি ইকুয়াল কেবি ইন্টু এম, অর্থাৎ স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয়, ঠিক আছে। বি মানে মাথায় রাখবে যে বয়লিং, তাহলে ডেল টিবি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেটার মান কি? কেবি ইন্টু এম। আগেই দেখেছি কেবিটা হচ্ছে ধ্রুবক, যেটাকে বলা হয় ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে টিএফ, ডেল টিএফ, এটা হচ্ছে কেএফ ইন্টু এম, অর্থাৎ ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট ইন্টু এম, ঠিক আছে। আর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে পাই ইকুয়াল সিআরটি, পাই মানে অভিস্রবণ চাপ, সেটা হচ্ছে সিআরটি, এই তিনটির গুণফল। তাহলে একটু ভালো করে দেখে নিই যে প্রত্যেকটার ক্ষেত্রে এক্স যেটা আছে সেটা কিন্তু তোমার মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাব প্লাস দ্রাবকের মোল সংখ্যা, এর যে অনুপাত সেটাই হচ্ছে মূল ভগ্নাংশ। এই মূল ভগ্নাংশটা হচ্ছে দ্রাবের মূল ভগ্নাংশ। তাহলে বুঝতেই পারছো যে বাষ্পচাপের অবনমন, এই P0 মাইনাস পি, এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন বোঝায়। এই অবনমনের মানটা হচ্ছে এক্সের সাথে সমানুপাতি। যদি আমি এই ইকুয়েশনটা নেই, তাহলে আমি লিখতে পারি যে P0 মাইনাস পি ডিভাইডেড বাই P0 ইকুয়াল এক্স, ঠিক আছে। এটা কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। উপরেরটা কি? এটা হচ্ছে, এটাকে বলা হবে ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে আমি লিখতে পারি এই P0 মাইনাস পি মানে হচ্ছে ডেল পি, ডেল পি ডিভাইডেড বাই পি, এটা ইকুয়াল হয়ে গেল এক্স। এই ডেল পিটা বোঝায় যে বাষ্পচাপটা কতখানি কমে গেছে। পি মানে P0 মানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, পি মানে হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে দ্রবণের বাষ্পচাপ বাদ দিলে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বাষ্পচাপের অবনমন কতটা কমেছে, সেটা হচ্ছে ডেল পি। তাহলে এই ইকুয়েশন থেকে ফার্দার যেটা লেখা যায়, আমি যদি পিটাকে যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এই ডেল পি এটা প্রপোর্শনাল হয়ে যাবে এক্স, অর্থাৎ বাষ্পচাপের যতখানি মানটা হ্রাস হবে সেটা এক্সের সাথে অর্থাৎ মূল ভগ্নাংশ সমানুপাতি, ঠিক আছে। এটাকে আরও যদি লিখতে চাও তাহলে লিখতে পারো যে ডেল পি এটা প্রপোর্শনাল N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, ঠিক আছে। এবার বুঝতেই পারছো যে এটা মোলের সংখ্যার উপর নির্ভর করে। কার মোল সংখ্যা? দ্রাবের যে মোল সংখ্যা তার সমানুপাতি হচ্ছে ডেল পি। তাহলে তোমাকে যদি কোশ্চেন দেয় যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ইহা একটি সংখ্যাগত ধর্ম, ব্যাখ্যা করো বা প্রমাণ করো বা যুক্তি দাও, তাহলে সেই ধরনের কোশ্চেনে সবসময় ইকুয়েশন বেসড তোমাকে আনসারটা দিতে হবে। মানে এই ইকুয়েশনটা যে লিখলে এই ইকুয়েশনের উপরে ভিত্তি করে দিবে, এটা সবথেকে বেশি যুক্তিসঙ্গত হবে। তুমি যদি ভাষায় যদি লেখো, ভাষার লেখার থেকে সবথেকে ভালো কার্যকরী হবে হচ্ছে এটা। সুতরাং ডেল পি এটা প্রপোর্শনাল হয়ে গেল কার সাথে? N2 এর সাথে,
ঠিক আছে। N2 N1 হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা। একটা নির্দিষ্ট পরিমাণ যখন আমি দ্রাবক নিব তার তো মোল সংখ্যা নির্দিষ্ট হবে, কিন্তু কোনটা নির্দিষ্ট হবে না, আমি কতটা দ্রাবক যোগ করছি। ধরো আমি এখানে গ্লুকোজ যোগ করছি বা সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো অনুদ্বায়ী একটা দ্রাবকে যোগ করছি, তাহলে যেটা দ্রাবক যোগ করব তার তো আমি 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম যা খুশি আমি নিতে পারি, তাহলে সেটার উপরে ভিত্তি করে তাদের মোল সংখ্যাটা হবে। অর্থাৎ N2টাকে হচ্ছে ভেরিয়েবল, নির্দিষ্ট পরিমাণ কোনো একটা দ্রাবকের মধ্যে আমি কতখানি দ্রাব্য যোগ করব সেটা আমার ইচ্ছা, এবং সেই ক্ষেত্রে দ্রাবের যে মোল সংখ্যা হবে সেই মোল সংখ্যাটা কিন্তু পরিবর্তনশীল হবে। তাহলে সেই হিসাবে ডেলপি অর্থাৎ বাষ্পচাপটা কতখানি কমলো সেটা কিন্তু এই N2 এর উপরে কিন্তু বাষ্পচাপ কতটা কমবে সেটা নির্ভর করবে। তাহলে ডেলপি প্রপোর্শনাল N2 হচ্ছে। তাহলে এই ইকুয়েশনই পরিষ্কার বলে দিচ্ছে যে বাষ্পচাপের যে হ্রাস হচ্ছে সেটা কিন্তু দ্রাবের সংখ্যার উপরে, মোলের উপর নির্ভর করে, মানে হচ্ছে সংখ্যার উপর নির্ভর করে। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ইহা একটি সংখ্যাগত ধর্ম। এইভাবে তোমরা দিবে তাহলে কিন্তু ফুল মার্কস পাবে, ঠিক আছে। যদিও এটা ম্যাক্সিমাম মার্কস থাকবে 1 বা 1.5, হ্যাঁ, এর বেশি থাকবে না। নেক্সট চলে আসো যে স্ফুটনাঙ্কের উন্নয়ন। আচ্ছা, তার আগে একটুখানি পুরনো জিনিসগুলোকে একটু মনে করানোর জন্য আমি এখানে এই দুটো ছবির সাহায্যে একটুখানি বোঝানোর চেষ্টা করব। যদি এখানে পাত্রের মধ্যে যদি জল থাকে, তার মানে শুধু বিশুদ্ধ দ্রাবক আছে, তাহলে এই তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাওয়ার যে প্রবণতা সেটা কিসের উপরে মানে নির্ভর করবে, সেটা হচ্ছে দ্রাবক যেটা আছে তার প্রকৃতির উপর নির্ভর করবে, উষ্ণতার উপরে নির্ভর করবে, তাছাড়াও যে এই পৃষ্ঠতলটা আছে তার ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। এই পৃষ্ঠতলটাকে যদি আমি ছবিতে দেখি এরকমভাবে উপর থেকে যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে একটা গোল মনে হবে, তার উপরে এই যে জলের অণুগুলোকে দেখতে পাচ্ছ, তাহলে এই এরিয়াটার মধ্যে তাহলে এতগুলো জলের অণু আছে, ঠিক আছে। এবার যদি এখান থেকে তাহলে বাষ্পে রূপান্তরিত হবে, কিন্তু যদি আমি দ্রবণ নেই, যেমন সোডিয়াম ক্লোরাইড এটার মধ্যে যদি মিশিয়ে দিই, তাহলে এর যে দ্রবণ তৈরি হবে সেই দ্রবণের উপরিতলটা যদি ভালো করে দেখি, তাহলে দেখো দুই রকমের কণা আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে তোমার নীল। তাহলে লালটা হচ্ছে দ্রাবের অণু, আর নীলটা যেটা আছে নীলটা হচ্ছে দ্রাবক, মানে জলের অণু, ঠিক আছে। এটা জলের অণু, এটা হচ্ছে NaCl এর অণু। তাহলে এই যে এতটুকু এরিয়া তো চেঞ্জ হয় না, এরিয়া আগেও যাচ্ছিল একই, ওই গ্লাসের মধ্যে আমি লবণটা মিশিয়েছি। তাহলে এইটুকু ক্ষেত্রফলের মধ্যে দ্রাবক যেমন আছে দ্রাবকও সেরকম আছে। তাহলে দ্রাবক অণু একমাত্র গ্যাসীয় অবস্থায় যায়, আর দ্রাবকটা যায় না কেন? দ্রাবকটা হচ্ছে অনুদ্বায়ী। তাহলে দ্রাবক যদি গ্যাসীয় অবস্থায় আসে তাহলে কতখানি আসবে সেটা তো এই ক্ষেত্রফলটার উপর নির্ভর করছে। এই ক্ষেত্রফলে কতখানি কণা আছে এইটার তুলনায় কিন্তু দ্রাবক কম আছে, তাহলে কম পরিমাণ বাষ্পে রূপান্তরিত হবে। অর্থাৎ কম পরিমাণে আসলে তাহলে এই ফাঁকা জায়গাটায় দ্রাবকের অণু কিন্তু কম থাকবে, সেই হিসাবে কিন্তু বাষ্পচাপটা কিন্তু কম হবে। তাহলে এখানে বাষ্পচাপটা বেশি, এখানে বাষ্পচাপের মানটা কম। তার মানে আমি যখনই দ্রাব্য যোগ করব তখনই কিন্তু বাষ্পচাপ এটার মানটা কিন্তু কমে যাবে। একই রকমভাবে যখন আমি এটাকে ফোটানোর চেষ্টা করব, এটাকে হিট করব, তখন কি হবে, উপরিতলটার প্রত্যেকটা একক ক্ষেত্রফল থেকে কিন্তু দ্রাবক অণু বাষ্পে রূপান্তরিত হবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যতখানি এরিয়া অলমোস্ট ধরে নাও যে 50% দ্রাবক আছে আর 50% দ্রাবক আছে, তাহলে ক্ষেত্রফল যদি কমেছে তাহলে কম পরিমাণে দ্রাবক বাষ্পে রূপান্তরিত হবে। তাহলে কম পরিমাণ দ্রাবক বাষ্পে রূপান্তরিত হলে এখানে চাপটাও কম হবে। তাহলে আমি এখানে একই পরিমাণ হিট দেবো, এখানে চাপের মানটা বেশি হবে আর এখানে চাপের মানটা কম হবে। তাহলে চাপের মানটা যদি 1 atm আনলে তবেই কী হবে, তরলটা স্ফুটনাঙ্কে পৌঁছাবে। এটার ক্ষেত্রেও তাই। তাহলে এটা খুব তাড়াতাড়ি 1 atm পৌঁছা যাবে, তার মানে এটা স্ফুটনাঙ্ক কিন্তু কী হবে, কম। আর এর ক্ষেত্রে কী হবে, একটু বেশি সময় লাগবে, বেশি তাপ দিতে হবে, যাতে সাফিসিয়েন্ট দ্রাবক অণুগুলো এখানে চলে আসতে পারে, চাপটা যাতে 1 atm কাছে আসে, তখনই সেটা স্ফুটনাঙ্কে পৌঁছাবে। তাহলে এটা পরিষ্কার যে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের মান যা হবে, দ্রবণের ক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্কের মানটা কিন্তু বেশি হবে। আর এই মানটা ততটাই বেশি হবে আমি কতটা দ্রাব্য এখানে যোগ করেছি তার উপরে,
ঠিক আছে। তাহলে দ্বিতীয়টা যেটা আছে, যেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেটার যে সমীকরণ, এটাও রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত। সেই ইকুয়েশনটা যদি আমি লিখি যে ডেল টি বি অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন ইকুয়াল কে বি ইন্টু এম। তাহলে এখানে ডেল টিবি, এটাকে কেবিটা তো কনস্ট্যান্ট, এটাকে তুলে দিলে কী হয়, প্রপোর্শনাল এম। তাহলে এম মানে হচ্ছে মোলালিটি, যে দ্রাব্য আছে তার কনসেন্ট্রেশনটা মোলালিটিতে আছে। মোলালিটি মানে হচ্ছে মোল ডিভাইডেড বাই কেজি। তাহলে মানে ডেল টিবি এটাকে লিখব দ্রাব্য এর মোল সংখ্যা অর্থাৎ N2 ডিভাইডেড বাই যে দ্রাবক আছে অর্থাৎ জল আছে ধরে নাও, তাহলে তার ভর, সেটা কী হবে, ডাব্লু কেজি। ঠিক আছে। তাহলে দ্রাবক তো আমার নির্দিষ্ট পরিমাণ, জল আমার নির্দিষ্ট পরিমাণ, তার মধ্যে আমি দ্রাব্য যত খুশি মেশাচ্ছি। তাহলে এইটাকে যদি আমি কনস্ট্যান্ট করে নিই, নির্দিষ্ট পরিমাণ দ্রাবক আছে, তাহলে ডেল টিবিটা এটা প্রপোর্শনাল হবে শুধুমাত্র N2 এর উপরে, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়নের মান দ্রাবের মোল সংখ্যার উপরে নির্ভর করে, মানে দ্রাবের সংখ্যাটার উপরে, মোল সংখ্যা মানে সংখ্যা, তাহলে সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এইভাবেও ব্যাখ্যা করা যায় স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম। একই রকমভাবে যদি হিমাঙ্কের অবনমন দেখো, এটাও রাউল্টের সূত্র থেকে এটা প্রাপ্ত সমীকরণ ডেল টি এফ ইকুয়াল কে এফ ইন্টু এম। তাহলে কে এফটাকে যদি, এটা এত কনস্ট্যান্ট, এটাকে যদি তুলে দিই তাহলে ডেল টি এফ প্রপোর্শনাল এম হবে। এম মানে একই ব্যাপার, N2 ডিভাইডেড বাই ডাব্লু কেজি। ঠিক আছে, ডাব্লু কেজিটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে বোঝাচ্ছে। এটাকে যদি তুলে দিই তাহলে আলটিমেটলি ডেল টি এফ এটাও কিন্তু প্রপোর্শনাল হবে কিসের সাথে, N2 এর সাথে, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যার উপরে। তাহলে এখান থেকেও কিন্তু ব্যাখ্যা করা গেল যে হিমাঙ্কের অবনমনও একটি সংখ্যাগত ধর্ম। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপের ইকুয়েশন পাই ইকুয়াল CRT, এটা দিয়েছিল হচ্ছে ভ্যান টফ। তাহলে এখানে অভিস্রবণ চাপ পাই, এটা তিনটি জিনিসের গুণফল, একটা হচ্ছে সি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে টি। আমি যদি দ্রাবকটিকে নির্দিষ্ট উষ্ণতায় রাখি তাহলে টিটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর আরটা তো গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এই দুটোকে কনস্ট্যান্ট যদি বানিয়ে দিই তাহলে পাই এটা প্রপোর্শনাল হবে সি। সি মানে হচ্ছে মোলারিটি, তাহলে মোলারিটি মানে আমরা কি জানি, মোল ডিভাইডেড বাই হচ্ছে লিটার, মোল পার লিটার হচ্ছে মোলারিটি। তাহলে মোল যেটা সেটা কার, সেটা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই যে দ্রাবকটা রয়েছে তার আয়তন, সে তার আয়তন ধরে নিয়ে হচ্ছে ভি লিটার। তাহলে একটা ভি লিটার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, তার মধ্যে আমি দ্রাব্য যোগ করছি, তা দ্রাব্য আমি কম বেশি করতেই পারি। তাহলে এটাকে যদি কনস্ট্যান্ট হয় তার মানে বুঝতে হবে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক আছে। তাহলে পাই অ্যাকচুয়ালি এটা প্রপোর্শনাল হবে N2 এর সাথে। তাহলে এই ইকুয়েশনটাই পরিষ্কার বলে দিচ্ছে যে অভিস্রবণ চাপ সেটা দ্রাবের মোল সংখ্যার উপর নির্ভর করে। যদি এটা N2 মানে যদি 1 মোল হয়, তাহলে 1 মোল মানে সবাই জানো যে 6.022 ইন্টু 10⁻23 কণা, তাহলে কণা সংখ্যার উপরেই নির্ভর করছে পাই। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটা কিন্তু আসলে আশা করি তোমরা আনসারটা করতে পারবে যে কেন এই ধর্মগুলোকে সংখ্যাগত ধর্ম বলা হয়, সেটা এটা দিয়ে ব্যাখ্যা করা গেল। তাহলে আমার টপিকটা ছিল যে সংখ্যাগত ধর্মের কণা সংখ্যার উপর নির্ভরশীলতার সমীকরণ। কোন সমীকরণগুলো বলে দেয় যে এই চারটি ধর্ম কণার সংখ্যার উপরে নির্ভর করে, কণার রাসায়নিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না। সেগুলো হচ্ছে এই ফার্স্ট তিনটা দিয়েছে হচ্ছে রাউল্ট, আর লাস্টেরটা যেটা আছে লাস্টেরটা দিয়েছে কিন্তু ভ্যান টফের ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসি নির্ভরশীলতা। নির্ভরশীলতা মানে এটা অলরেডি আমি ব্যাখ্যা করেই দিয়েছি যে এখানে ডেল পি যেটা ছিল সেটা প্রপোর্শনাল এম, ডেল টিবি এটা হচ্ছে এম এর সাথে, এখানে ডেল টিএফ এটাও এম এর সাথে, আর লাস্ট হচ্ছে পাই এটা প্রপোর্শনাল হচ্ছে সি এর সাথে। সবগুলোই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে কণা সংখ্যার উপরে নির্ভর করে। আচ্ছা এরপরে নেক্সট যেটা দেখব, আমাদের আজকের টপিকটা ছিল যে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। তার মানে যে সংখ্যাগত ধর্ম যেটা আছে যেগুলো চারটা, সেই চারটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন বা অভিস্রবণ চাপ, এই চারটা জিনিস দ্রাবের সংখ্যার উপরে নির্ভর করছে। ঠিক আছে, এবার আমরা ধরো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কতখানি হবে, ঠিক আছে, এই যে P0 মাইনাস পি ডিভাইডেড বাই P0 এটার মান কত হবে, সেটা কিন্তু যদি আমি এক্স মানে মোল ভগ্নাংশ জানি তাহলে আমি এটা বের করতে পারবো। এবার রাউল্টের সূত্র থেকে তো আমি এই অবনমনের মানটা, আপেক্ষিক অবনমনের মানটা আমি বের করতে পারি। ঠিক আছে, একই রকমভাবে আমি
স্ফুটনাঙ্কের উন্নয়নটাও বের করতে পারবো, বা হিমাঙ্কের অবনমন বা অভিশমন চাপ কী হবে সবকটাই কিন্তু আমি বের করতে পারবো রাউল্ট আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে ভ্যান হফের ইকুয়েশন থেকে। তাহলে আমাকে যদি একটা সমস্যা দিয়ে দেয়, একটা প্রবলেম দিয়ে দেয় যে ধরে নাও যে 5 লিটার জলের মধ্যে আমি 2 মোল সোডিয়াম ক্লোরাইড দিয়েছি, তাহলে সেটার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন বা অভিশমন চাপ কী হবে আমি কিন্তু সবকটি বের করতে পারবো। ঠিক আছে, এইবার ওখান থেকে যে প্রাপ্ত ফল, সেই ফলটা কিন্তু মানে থিওরিটিক্যালি মানে আমি যেটা ক্যালকুলেশন করে যেটা বের করছি, ঠিক আছে, প্র্যাকটিক্যালি নয়। যখনই আমি প্র্যাকটিক্যালি করতে যাব তখন দেখা যায় যে রাউল্ট বা ভ্যান হফ ইকুয়েশন থেকে প্রাপ্ত যে মানগুলো, সেই মানগুলোর সঙ্গে বাস্তবে পরীক্ষার মাধ্যমে যে মানটা তার সঙ্গে ম্যাচ করছে না। ঠিক আছে, এই ম্যাচ না করার পিছনে কারণটাই হচ্ছে আজকের টপিক। তাহলে দেখো তোমরা যে আমি এখানে লিখেছি হচ্ছে কারণ। কারণ মানে কিসের কারণ? যে দ্রবণে যে কণা সংখ্যার যে পরিবর্তন, এই কণা সংখ্যার পরিবর্তনই কী করে অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণ। ধরে নাও যে আমি কোনো দ্রবণের মধ্যে যত সংখ্যক বা যত মোল কোনো দ্রাব্য যোগ করেছি, যে দ্রাব্য আমি যোগ করেছি, সাপোজ মনে করো যে এন মোল দ্রাব্য আমি যোগ করেছি। এবার আমি জানি যে এন মোল যোগ করেছি, তাহলে এন মোল দ্রাব্যের ভিত্তিতে যদি আমি 4টি ধর্মকে পরিমাপ করি বা ক্যালকুলেশন করি, তাহলে 4টি ধর্মের যা মান হবে, হ্যাঁ, 4টির যা মান হবে সেটা বাস্তবে যখন আমি দ্রবণের মধ্যে দিচ্ছি, প্র্যাকটিক্যালি যখন করে তার 4টি ধর্মকে পরিমাপ করছি, তখন দেখা যাচ্ছে যে তাত্ত্বিক মান মানে ক্যালকুলেটেড যে ভ্যালু আর এক্সপেরিমেন্টাল যেটা ভ্যালু অর্থাৎ পরীক্ষা করে যে ভ্যালুটা আমি পাচ্ছি সেই ভ্যালুটা সেম না। মানে থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ভ্যালু এই দুটো কিন্তু সেম না। এই সেম না হওয়ার পিছনে যেটা কারণ সেটা আমি টপিকে লিখেছি যে দ্রাবের যে কণা তার সংখ্যাটার পরিবর্তন হয়ে যায়। আর এবার আসি কেন পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার কারণগুলোকে দেখব। দেখো এখানে পরিবর্তনের 2টি কারণ বলা হয়েছে। একটা হচ্ছে দ্রাবের সংযোজন, দ্রাবের যে অণুগুলো আছে সেগুলো একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে মানে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেই যুক্ত হওয়াটা সেটা আংশিক হতে পারে। ধরো 100টা দিয়েছে, তার মধ্যে 40টা একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে, বাকিগুলো হয়নি, বা 100টার মধ্যে 100টাই একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। তার মানে এই যে সংযোজন সেটা আংশিকও হতে পারে বা সম্পূর্ণ হতে পারে। আবার বিয়োজন যদি হয়, যদি ভেঙে যায়, তাহলেও সেটা আংশিক বা কি হতে পারে, সম্পূর্ণ বিয়োজন হতে পারে। এই বিয়োজন মানে হচ্ছে 1-এর থেকে 2টো বা 3টে কণা তৈরি নতুন, তাহলে কণা সংখ্যার বৃদ্ধি হয়। আর দ্রাবের সংযোজনের ক্ষেত্রে কি হয়, কণা সংখ্যাটার পরিমাণটা কমে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তাত্ত্বিক মান এবং পরীক্ষালব্ধ মান দুটো কিন্তু আলাদা হবে উভয় ক্ষেত্রেই। তাহলে আমি এটা এক্সাম্পল দিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো মনে করো যে এখানে একটি পাত্র নেওয়া হয়েছে, এই পাত্রের মধ্যে আমি জল প্রথমে দিয়েছি। এবার এটার মধ্যে আমি 100টি অ্যাসিটিক অ্যাসিডের অণুকে এখানে দেওয়া হয়েছে। কয়টি? 100টি। ঠিক আছে, তাহলে 100টা দিয়েছি এটা আমার জানা, তাহলে আমি কণার সংখ্যা লিখতে পারি কয়টি আছে, 100টি আছে। ঠিক আছে, এইবার এই অ্যাসিটিক অ্যাসিড যখনই আমি জলের মধ্যে দিলাম তখন কি হবে, এই যে দেখতে পাচ্ছ এই একটা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু, আর এই একটা CH3COOH, এই একটা অ্যাসিটিক অ্যাসিডের অণু। এই দুটো অ্যাসিটিক অ্যাসিডের অণু কী করবে, নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করবে, যেই বন্ডটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। তা আমি এই হাইড্রোজেন বন্ডটাকে দেখাচ্ছি, এই যে হাইড্রোজেন বন্ড এদের মধ্যে তৈরি হয়ে গেল। ঠিক আছে, আবার এই অক্সিজেন এই হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে গেল। এই হাইড্রোজেন বন্ডও কিন্তু ওই কোভ্যালেন্ট আয়নিক বা হচ্ছে তোমার কোঅর্ডিনেট বন্ডের মতো কিন্তু একটা বন্ড, যে বন্ডটা কী করবে, দুটো অণুকে ধরে রাখবে, হোল্ড করে রাখবে। তাহলে এটা একটা একক অণু হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে 100টা দিলে 100টার মধ্যে 50টা বাকি 50টার সঙ্গে এরকমভাবে একে অপরের সঙ্গে যুক্ত হবে। তাহলে কণার সংখ্যা কিন্তু সেখানে কম হয়ে যাবে, এখানে কণার সংখ্যা হয়ে যাবে 50টি। ঠিক আছে, এই ধরনের যেটা অণু তৈরি হলো, মানে বৃহৎ অণু তৈরি হলো, এটা আসলে 2টি একক অণু দিয়ে তৈরি।
ঠিক আছে, যার জন্য এইটাকে অনেকটা পলিমারের মতো হয়ে গেল। ঠিক আছে, একটা অণু মানে হচ্ছে মনোমার, আর দুটি অণু নিয়ে যেহেতু এই অণুটা তৈরি হয়েছে, এর জন্য এটাকে বলা হবে হচ্ছে ডাইমার। মনোমার থেকে হয়ে গেল ডাইমার। তাহলে একটা ডাইমার অণু তৈরি হতে গেলে দুটো অণু লাগে, তাহলে 100টা অণু যদি থাকে তাহলে 50টা আমার কণা তৈরি হবে। তাহলে আমার রাউল্ট বা ভ্যান ড্র ওয়েলের সূত্র থেকে 4টি যে সংখ্যাগত ধর্ম তার মান যখন নির্ণয় করব আমরা হিসাব করে অঙ্ক কষে, তখন 100টার উপরে ভিত্তি করে করব। কিন্তু যখনই আমরা সেটা দ্রবণে দিয়ে দিচ্ছি, সংখ্যাটা কিন্তু 100 থাকছে না, জোড়া হয়ে গিয়ে সেটা 50টি কণা হয়ে যাচ্ছে। এই জন্য প্রাপ্ত ফল পরীক্ষার মাধ্যমে কিন্তু কি হবে, ভিন্ন হবে। তার মানে যে গণনাকৃত তাত্ত্বিক মান আর পরীক্ষালব্ধ মান, এই দুটো মান কিন্তু পৃথক হবে 4টি ধর্মের ক্ষেত্রেই। মানে আমি যদি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নেই, স্ফুটনাঙ্কের উন্নয়ন নেই, বা হচ্ছে হিমাঙ্কের অবনমন বা অভিশমন চাপ, 4টির ক্ষেত্রেই যখনই তাদের সংযোজন হবে দ্রাবের, গণনাকৃত বা তাত্ত্বিক মান আর পরীক্ষালব্ধ মান সমান হবে না। গণনা করছি 100টা কণার উপরে, সুতরাং তার মানটা যা হবে, পরীক্ষালব্ধ মানটা আসলে 50টি কণার উপরে হচ্ছে, যার জন্য এর মানটা কিন্তু কম হবে। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ দুটো সমান হবে না, কিন্তু কার মানটা বেশি হবে, গণনা কিন্তু বা তাত্ত্বিক মানটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে এটা মনে রাখতে হবে যে এর আগে যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম যে 4টি যে সংখ্যাগত ধর্ম, প্রত্যেকটার থেকেই কিন্তু আমরা দ্রাবের আণবিক ওজন বা আণবিক গুরুত্ব নির্ণয় করেছিলাম। ঠিক আছে, এবার আমি যখন এদের পরীক্ষালব্ধ মান থেকে দ্রাবের আণবিক ওজন বা এম যখন নির্ণয় করব, তখন দেখা যাবে পরীক্ষালব্ধ মানে আণবিক ওজন যা হচ্ছে সেটা কিন্তু প্রকৃত মান অপেক্ষা বেশি হচ্ছে। এটা মাথায় রাখবে। যদি এমন হয় যে সংযোজন হয়, সংযোজনের ক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটা ছোট হয়, আর পরীক্ষালব্ধ মানের উপরে ভিত্তি করে যে আণবিক ওজনটা নির্ণয় করব তার মানটা কিন্তু বেশি হয়। এটা বোঝার জন্য আমি নেক্সট আরেকটা ইকুয়েশন আমি লিখেছি, সেই ইকুয়েশনটা ভালো করে দেখবে, তাহলে তোমরা পেয়ে যাবে। এবার চলে আসি কণা সংখ্যার পরিবর্তনের আরেকটি কারণ যেটা আছে, সেটা হচ্ছে দ্রাবের বিয়োজন। তাহলে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে একটা কন্টেনার আছে, একটা পাত্র, তার মধ্যে আমি জল দিয়েছি। এবার এটার মধ্যে আমি 100টি NaCl এর কণা দিয়েছি। তাহলে রাউল্টের সূত্র থেকে আমি বলতে পারি যে যখন আমি থিওরিটিক্যাল ভ্যালু বের করব, ঠিক আছে, তাত্ত্বিক মানটা যখন বের করব ওই 4টি ধর্মের, তখন 100টা কণার উপরে ভিত্তি করে বের করব। কিন্তু যখন আমি দ্রবণে দিয়ে দিচ্ছি তখন কি হয়, সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই পদার্থটা জলীয় দ্রবণে এটা ভেঙে গিয়ে কি হবে, Na+ এবং Cl- আয়ন তৈরি করবে। এই Na+ এবং Cl- দুইটাই কিন্তু পৃথক পৃথক কণা হিসাবে আচরণ করবে। তাহলে আমি একটা কণা সোডিয়াম ক্লোরাইড, সেটা ভেঙে গিয়ে নতুন 2টা কণার জন্ম দিল। তাহলে 100টা কণা যদি এখানে দিয়ে দিই, তাহলে 100 দুগুণে 200টা কণার সৃষ্টি হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে তাত্ত্বিক মানটা 100 কণার উপরে ভিত্তি করে, কিন্তু পরীক্ষালব্ধ মানটা হবে হচ্ছে 200টা কণার উপরে ভিত্তি করে, যার জন্য পরীক্ষালব্ধ মানটা হয় বেশি, গণনাকৃত বা তাত্ত্বিক মানটা হয় কম। তাহলে এটা কি একটা অ্যাবনর্মালিটি শো করছে যে সংখ্যার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সংখ্যাগত ধর্ম সেটা কি অস্বাভাবিক চলে আসছে। ঠিক আছে, তাহলে এটার পিছনে কারণটা কি, যে এই দুটো কেন সমান হচ্ছে না? সমান হওয়ার কথা ছিল যে গণনাকৃত মান এবং পরীক্ষালব্ধ মান এই দুটোই কিন্তু সমান হয় কখন, যখন নাকি দ্রাবের কণাগুলি দ্রবণে সংযোজন হয় না, তার বিয়োজন হয় না। দেখবে এই জন্যই বারবার লেখে কঠিন অনুদ্বায়ী অসংযোজিত বা বিয়োজন হয় না, এই ধরনের কঠিনকে যদি দেই তাহলেই কি হবে, যে সংখ্যাগত ধর্মের যে মানগুলো পাবো সেগুলো রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত মানের সঙ্গে মিলে যাবে। আর কখন মিলবে না, যখন নাকি দ্রাবের কণাগুলির সংযোজন বা বিয়োজন ঘটবে। আর এর সঙ্গে একটু বলে রাখি, যদি পরীক্ষালব্ধ মানটা বেশি পাই, মাথায় রাখবে, তাহলে এম মানে ওই পরীক্ষালব্ধ মান থেকে যে দ্রাবের যে আণবিক গুরুত্ব বের করতে হয়, সেই আণবিক গুরুত্বের মানটা কিন্তু কম পাবো। ঠিক আছে, তাহলে আগেরটা দেখলাম যে পরীক্ষালব্ধ মানটা যদি কম হয় তাহলে আণবিক ভরটা কিন্তু বেশি হয়, আর পরে দেখলাম পরীক্ষালব্ধ মানটা যদি বেশি হয় তাহলে আণবিক ভরটা কম হয়। এটা বোঝার জন্য এই বড় দেখাটা ইকুয়েশন লিখেছি,
একটা নতুন টার্ম তোমাদের এখন জানতে পারবে, সেটা হচ্ছে ভ্যান হফ গুণক। ভ্যান হফ গুণকটা কী জিনিস? ভ্যান হফ গুণক কিছুই না, এটা হচ্ছে যে কোনো যদি ধর্ম নেই, ধরো বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটাই নিলাম, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের যে পরীক্ষালব্ধ মান, প্র্যাকটিক্যালি করে যা আমি মানটা পাবো, সেটাকে যদি আমি ভাগ করে দিই যে রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তার মান অর্থাৎ তাত্ত্বিক মান দিয়ে, তাহলে যে অনুপাতটা হবে সেই অনুপাতটাকেই বলা হয় ভ্যান হফ ফ্যাক্টর। তাহলে পরীক্ষালব্ধ মান ডিভাইডেড বাই তাত্ত্বিক মান, এই অনুপাতটি হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর। তাহলে আমি প্রথমে চলে আসি যে এই আই মানে কি হতে পারে? আই মানে ডেল পি প্রাইম বাই ডেল পি হতে পারে, আবার ইকুয়াল ডেল টিবি প্রাইম ডিভাইডেড বাই ডেল টিবি। এই প্রাইম মানে এই প্রাইম দেখলেই ভাববে যে পরীক্ষালব্ধ মান। আর ডেল টিবি এটা কিন্তু তাত্ত্বিক থিওরিটিক্যাল, যেটা নাকি সূত্রের উপরে ভিত্তি করে পড়া। তাহলে এইটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের অবনমনের অনুপাত, সেটাই হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর। এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়নের যে অনুপাত পরীক্ষালব্ধ এবং তাত্ত্বিক, সেটা ভ্যান হফ ফ্যাক্টর। ডেল টিএফ প্রাইম বাই ডেল টিএফ মানে হচ্ছে হিমাঙ্কের অবনমন, তার যে অনুপাত। পাই প্রাইম বাই পাই এটা হচ্ছে অভিশমন চাপের যে অনুপাত। তাহলে এগুলো সবকটাই এই অনুপাতই হচ্ছে আই মানে ভ্যান হফ ফ্যাক্টর। এরপরে এগুলোকে ফার্দার কী লেখা যায়? এই সব কয়টি কিন্তু যেহেতু মোল সংখ্যার উপরে নির্ভর করে, তাহলে আমি এন প্রাইম ডিভাইডেড বাই এন লিখলাম। এন প্রাইমটা কি? যে পরীক্ষার সময় যখন আমি দ্রবণে দিচ্ছি, তাহলে সেটার যে মোল সংখ্যাটা থাকবে দ্রাবের, সেটা হচ্ছে এন প্রাইম, ঠিক আছে। আর যখন আমি মানে বিশুদ্ধ অবস্থায় থাকবে, দ্রবণে দেইনি, তখন যে মোল সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এন। যদি এই দুটো যদি সমান হয়, মানে বিশুদ্ধ অবস্থাতে ধরো মানে 1 মোল, আবার দ্রবণে দিলে সেটা 1 মোলই থাকছে, সেটা কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এন প্রাইম আর এন এ দুটো সমান হবে, অর্থাৎ এটার মান বা অনুপাত 1 হবে। তাহলে ভ্যান হফ ফ্যাক্টরের মান হয়ে যাবে 1, ঠিক আছে। এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে দেখো, যদি দ্রাবের সংযোজন ঘটে, তাহলে কিন্তু এন প্রাইমটা যেটা আছে এটার মানটা কিন্তু কমে যাবে। কেন? কারণ হচ্ছে সংযোজনের ক্ষেত্রে দুটো মোল মানে 2 মোল, যেমন অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম দুটো অ্যাসিটিক অ্যাসিডের অণু যুক্ত একটা ডাইমার তৈরি করে, সেরকমভাবে 2 মোল যদি যুক্ত হয় তাহলে কিন্তু 1 মোল ডাইমার তৈরি হবে। তাহলে কণার সংখ্যা হয়ে যাবে 2 মোলের জায়গায় 1 মোল। তাহলে এন প্রাইমের মান হয়ে যাবে 1 মোল ডিভাইডেড বাই এন হয়ে যাবে 2 মোল। তাহলে হাফ হয়ে গেল, অনুপাতের মানে 1-এর থেকে কম হয়ে গেল। আচ্ছা, এই জায়গাতেই ওই ব্যাখ্যাটা পাবে যে কেন পরীক্ষালব্ধ মান কম হলে আণবিক ওজনটা বেশি হয়, বা উল্টোটা পরীক্ষালব্ধ মান বেশি হলে আণবিক ওজনটা আমরা কম পাই, সেটা এই জায়গাটার থেকে আসবে। যে এন প্রাইম ডিভাইডেড বাই এন, এই জায়গাটা একটু ভালো করে দেখো, এটাকে ফার্দার লেখা যায় ডাব্লু ডিভাইডেড বাই এম প্রাইম ডিভাইডেড বাই ডাব্লু ডিভাইডেড বাই এম। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে এম ডিভাইডেড বাই এম প্রাইম হবে। সংযোজনের ক্ষেত্রে আই যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষালব্ধ ডিভাইডেড বাই তাত্ত্বিক মান। এবার এটার মান কী হবে? এটার মান হবে হচ্ছে লেস দেন 1, মানে 1-এর থেকে ছোটো। আইয়ের মানটা হচ্ছে লেস দেন 1। এবার আইয়ের জায়গায় আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এম ডিভাইডেড বাই এম প্রাইম, এটাকে লিখতে পারি এম ডিভাইডেড বাই এম প্রাইম, এটাও হবে লেস দেন 1। তাহলে এটা বর্জন করে দিলে লেখা যায় এম লেস দেন এম প্রাইম, অর্থাৎ এম যেটা আছে সেটা কিন্তু প্রকৃত আণবিক গুরুত্ব, আর এম প্রাইমটা হচ্ছে পরীক্ষালব্ধ আণবিক গুরুত্ব, অর্থাৎ পরীক্ষালব্ধ আণবিক গুরুত্বটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটার উল্টোটাও সত্য, বিয়োজনের ক্ষেত্রে আই এর ভ্যালু হবে হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে আমি কি লিখতে পারি? এম ডিভাইডেড বাই এম প্রাইম ইজ গ্রেটার দেন 1। তাহলে এম কী হবে? গ্রেটার দেন এম প্রাইম, অর্থাৎ পরীক্ষালব্ধ যে আণবিক ওজন বা গুরুত্বটা পাবো সেটা প্রকৃত আণবিক গুরুত্বের থেকে কিন্তু কম হবে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। যদি তোমাদের এই কোশ্চেনটা দিয়েই বলে যে সংযোজনের ক্ষেত্রে কেন আণবিক গুরুত্ব, পরীক্ষালব্ধ আণবিক গুরুত্বটা সেটা আমরা বেশি পাই, তার উত্তর কিন্তু এইভাবে তোমাদের দিতে হবে। বা যদি বলে যে বিয়োজনের ক্ষেত্রে পরীক্ষালব্ধ আণবিক
গুরুত্ব সেটা প্রকৃত আণবিক গুরুত্বের থেকে কেন কম পায় সেটাও কিন্তু এইভাবে দেখতে হবে। ভ্যান্ট অফ ফ্যাক্টরের ক্ষেত্রে লিখবে এখান থেকে যে আমরা জানি আই বা ভ্যান্ট অফ ফ্যাক্টর ইকুয়াল পরীক্ষালব্ধ মান ডিভাইডেড বাই তাত্ত্বিক মান। আর সংযোজনের ক্ষেত্রে কি হয়, পরীক্ষালব্ধ মানটা হয়ে যায় কম এবং তাত্ত্বিক মানটা হয়ে যায় বেশি, যে কোনো ধর্মের জন্য। সেটা তুমি বাষ্পচাপ বলো, স্ফুর্ণাঙ্ক, হিমাঙ্ক বা অভিসরণ বলো, যে কোনো এর ক্ষেত্রেই কী হবে, পরীক্ষালব্ধ মানটা কম হয়ে যায়, যেহেতু অণুটা সংযোজিত হয়ে যাচ্ছে, অনুসংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা লেস দেন 1 হবে। এই লেস দেন 1 তারপর নেক্সট কী করবে, আই মানে কী লেখা যায়, এম ডিভাইডেড বাই এম প্রাইম, এই অনুপাতটাও কিন্তু আই। তাহলে এটা হচ্ছে লেস দেন 1, তারপর কী লিখবে, এম লেস দেন এম প্রাইম। এর জন্য এটা কি হচ্ছে, প্রকৃত আণবিক গুরুত্বের থেকে কম হয়ে যাচ্ছে পরীক্ষালব্ধ আণবিক গুরুত্ব। একই রকমভাবে এটাকেও ব্যাখ্যা করে দিবে। খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করলাম, বইয়ে এইভাবে দেওয়া নেই। ভিডিওটাকে বারবার দেখো আর এইভাবেই তোমরা কপিতে তুলে এটার উত্তরটা রেডি করে রাখো। ঠিক আছে, আশা করি কাজে লাগবে। নেক্সট আমরা যেটা দেখব, এই জিনিসগুলোই কিন্তু এতক্ষণ ধরে ডিসকাস করলাম যে সংযোজনের ক্ষেত্রে আয়ের ভ্যালু হচ্ছে লেস দেন 1। এটা যদি হয় তাহলে পরীক্ষালব্ধ মানটা কিন্তু কম আর তাত্ত্বিক মানটা বেশি, যখন নাকি সংযোজন হয়, অর্থাৎ আই লেস দেন 1 হয়। মাথায় রাখবে এটা। এরপরে চলে আসি বিয়োজনের ক্ষেত্রে। বিয়োজনের ক্ষেত্রে আই কি গ্রেটার দেন 1 ছিল, তাহলে কী হবে, পরীক্ষালব্ধ মানগুলো সবসময় বেশি হবে তাত্ত্বিক মানের তুলনায়। এবার দেখো, যখন সংযোজন হয় তখন কী মাত্রায় সংযোজন হয়, অর্থাৎ সংযোজনের মাত্রা, এর উপরে অঙ্ক থাকে। খুব গুরুত্ব দিয়ে দেখবে এটা, যে আমি একটা সংযোজনের ইকুয়েশন লিখছি। সাপোজ এন সংখ্যক এ অণু যুক্ত হয়ে একটাই অণু তৈরি করলো, সেখানে এ হোল এন, এটার মানেটা হচ্ছে এরকম যে এটাকে যদি আমার ওই উদাহরণটার সাথে তুলনা করি তাহলে তোমরা বুঝতে পারবে যে দুটি অ্যাসিটিক অ্যাসিডের অণু CH3COOH, এই অণু এটা যুক্ত হয়ে গিয়ে CH3COOH হোল 2, অর্থাৎ এখানে দুটি অণু যুক্ত হয়েছিল, দুটি অ্যাসিডিক অ্যাসিডের অণু যুক্ত হয়ে একটা কী করলো, ডাইমার তৈরি করলো। তাহলে এখানে সংখ্যা কয়টি, দুইটি, এখানে সংখ্যা কয়টি, একটি। সংখ্যাটা কমে গেছে, কিসের জন্য, সংযোজনের জন্য। তাহলে কী মাত্রায় সংযোজিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে সংযোজনের মাত্রা, সেটাকে এক্স দিয়ে ডিনোট করে। ঠিক আছে, এই এক্সের মান কত, এক্সের মান হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর I-1 ডিভাইডেড বাই 1/n-1। এই ইকুয়েশনটা খুব ভাইটাল। আই মানে জানো ভ্যান্ট অফ ফ্যাক্টর, আর এনের মানটা কি, এন হচ্ছে কতগুলি অণু এরকমভাবে যুক্ত হয়ে একটা ডাইমার বা ট্রাইমার বা পলিমারটা তৈরি করলো। দুটো অণু মিলে একটা হয়, তাহলে এনের ভ্যালু হচ্ছে 2। তাহলে এই উদাহরণের ক্ষেত্রে যখন সংযোজনের মাত্রার ইকুয়েশনটা হবে, তাহলে সেটা লিখতে হবে x = I-1 ডিভাইডেড বাই 1/2 - 1। এটা হচ্ছে ইকুয়েশনটা হয়ে গেল। একটু সিম্পলিফাইড ভ্যালু, মানে এনের ভ্যালুটা শুধু বসিয়ে দিলাম, আর কিছু করলাম না। ঠিক আছে, বিয়োজনের ক্ষেত্রে দেখব। তাহলে বিয়োজনের এক্সাম্পলটা উল্টো, যেটা আমি করেছিলাম যে NaCl নেই, NaClটা অ্যারো হবে, রিভার্সিবল না, এটা ভেঙে গিয়ে Na প্লাস প্লাস Cl মাইনাস তৈরি হয়। তাহলে একটা অণু থেকে কী হয়, 1 + 1 মানে দুটি অণুর তৈরি হয়। ঠিক আছে, একটা অণু থেকে দুটো অণুর জন্ম হলো। তাহলে এক্ষেত্রে বিয়োজন মাত্রা এটাকে কী ধারে প্রকাশ করে, এখানে হচ্ছে আলফা। তাহলে সংযোজনের ক্ষেত্রে হচ্ছে সংযোজনের মাত্রা, বিয়োজনের ক্ষেত্রে হচ্ছে বিয়োজনের মাত্রা, এই দুটো বের করতে বলে। এই বিয়োজন মাত্রার ইকুয়েশনটা হচ্ছে I-1 ডিভাইডেড বাই n-1। এই উদাহরণের ক্ষেত্রে এই সূত্রটাকে অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে I-1 ডিভাইডেড বাই 2-1। সাপোজ আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ ক্যালসিয়াম ক্লোরাইড নিলাম। ক্যালসিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ, এইটা অনুদ্বায়ী কঠিন, এটাকে যদি জলের মধ্যে দিয়ে দিই তাহলে এখান থেকে Ca2+ আয়ন তৈরি হবে আর 2Cl- আয়ন তৈরি হবে। তাহলে একটা CaCl2 অণু থেকে এই একটা ক্যালসিয়াম আয়ন আর দুটো Cl- আয়ন তৈরি হচ্ছে, তাহলে টোটাল কয়টা আয়ন তৈরি হলো, 3টি আয়ন তৈরি হলো। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি বিয়োজন মাত্রাটা দেখি, তাহলে আলফার ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, I-1 ডিভাইডেড বাই এই 3টা লিখতে হবে, 3-1, তার মানে এটা কী হলো, I-1 ডিভাইডেড বাই 2। তাহলে আলফার হলো এই ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো এই দুটো ইকুয়েশন দেখলাম, এই যে একটা ইকুয়েশন যেখানে বলা আছে যে সংযোজন মাত্রা x = I-1 ডিভাইডেড বাই 1/n-1, এই একটা ইকুয়েশন। আর সেকেন্ড যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে বিয়োজন মাত্রা, যেটা নাকি আলফা, সেটা কি I-1 ডিভাইডেড বাই n-1। এই দুটো ইকুয়েশন অ্যাকচুয়ালি কী করে আসে,
এটা সম্ভবত বইয়ের নেই, এটা করে দেখাচ্ছি তাহলে এটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা দেখিনি যে কী করে এটা আসে। এবার দেখে নাও সংযোজনের মাত্রা নির্ণয় করব। কী ছিল আমার জেনারেল ইকুয়েশন, এন এ রিভার্সিবল এ হোল এন, এই যে ইকুয়েশনটা আছে। ঠিক আছে, এইবার প্রারম্ভিক অবস্থায় যখন আমি জাস্ট দ্রবণে দিলাম, যখন নাকি সংযোজন হওয়া শুরু হয়নি, সেই ক্ষেত্রে আমি এই যে দ্রাব সেটা কিন্তু 1 মোল নিয়েছি, টোটাল 1 মোল নিয়েছি। ঠিক আছে, এটা যদি 1 মোল থাকে তাহলে সংযোজিত অবস্থায় এর মানটা কত হবে? 0। আমি 1 মোল দ্রাব দিয়েছি, তাহলে এর প্রারম্ভিক অবস্থায় কনসেন্ট্রেশনটা বা এর পরিমাণটা হবে হচ্ছে 1 মোল, আর এটা হবে হচ্ছে 0। এবার ধরে নিই এই 1 মোলের থেকে এক্স মোল কী হলো? সংযোজিত হলো 1 মোলের থেকে এক্স মোল। তাহলে কখন? যখন নাকি সাম্যাবস্থায় এটা চলে আসবে, অর্থাৎ এরা যুক্ত হয়ে এটা তৈরি হবে, আবার এটা ভেঙে গিয়ে আবার এটা তৈরি হবে, একটা তাদের মধ্যে সাম্যাবস্থা তৈরি হবে। ক্লাস 11-এ পড়েছো। সেই সাম্যাবস্থাটা যখন পৌঁছাবে তখন কি হবে? যে সাম্যাবস্থায় ধরে নিই যে টোটাল এক্স মোল দ্রাব কি হয়ে গেছে? সংযোজিত অবস্থায় আসছে। তাহলে 1 মোলের থেকে যদি এক্স মোল যদি সংযোজিত অবস্থায় আসে, তাহলে এর পরিমাণটা কত হবে? তাহলে 1 মাইনাস এক্স মোল এটা থাকবে, এই অণুটা কতখানি থাকবে? 1 মাইনাস এক্স, কারণ এক্স মোল কিন্তু সংযোজিত হয়ে গেছে। তাহলে বাকিটা হচ্ছে 1 মাইনাস এক্স। এবার দেখি যে এই যে এ হোল এন, এই যে অণুটা তৈরি হয়েছে তার পরিমাণটা কত, মানে কত মোল তৈরি হয়েছে। এখানে দেখে নাও, এই ইকুয়েশনটা বলে দিচ্ছে এন মোল থেকে 1 মোল। তাহলে এর আগে কত আছে? এন। তাহলে এন মোল এ সংযোজিত হয়ে এটা টোটালটা একটা অণু, তার আগে কিছু নেই মানে 1। তাহলে এন মোল থেকে যদি 1 মোল হয়, তাহলে 1 মোল থেকে 1/n হবে। এক্স মোল যদি সংযোজিত হয় তাহলে এক্স মোলের জন্য হবে x/n। তাহলে এত মোল এ হোল এন তৈরি হয়েছে। এটুকু যদি বুঝে থাকো তাহলে এবার লিখতে পারি এই সাম্যাবস্থাটা যখন অ্যাচিভ করলো, এই সাম্যাবস্থায় মোট মোল কত হবে, অর্থাৎ বাদিকে যেটা আছে, যেটা রিঅ্যাক্টেন্ট আর এটাকে প্রোডাক্ট বলছি, এই যে রিঅ্যাক্টেন্ট এটার মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস এক্স, এই যে এখানে সাম্যাবস্থায় এটা, প্লাস প্রোডাক্টের ক্ষেত্রে হবে x/n। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যাটা পেয়ে যাব। এবার চলে আসি ভ্যান্ট অফ ফ্যাক্টর। আমরা জানি ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে কি? n'/n, অর্থাৎ পরীক্ষালব্ধ যে মোল সংখ্যা ডিভাইডেড বাই তাত্ত্বিক মোল সংখ্যা। আমি যখন তাত্ত্বিক মোল সংখ্যা n, এটা তো আমি 1 মোল দিয়েছিলাম, তাহলে এটা ডিভাইডেড বাই 1 হবে। আর সাম্যাবস্থায় কী হচ্ছে? মোট মোল সংখ্যা 1 মাইনাস এক্স প্লাস x/n, এটা হচ্ছে n'-এর মান। ঠিক আছে, এবার এটা ডিভাইডেড বাই 1 মানে এটাই পড়ে থাকছে। এবার আমি কি করব? এখান থেকে এক্সের মানটাকে বের করতে হবে। এক্সটাই হচ্ছে বিয়োজন মাত্রা, কি মাত্রায় বিয়োজিত হচ্ছে। তাহলে 1টাকে নিয়ে নিলাম, তাহলে i-1 ইকুয়াল -x প্লাস x/n। আচ্ছা, এরপরে কী করব? এটাকে আমি ধরে নাও রাইট সাইডে নিব, বা এটা রাইট সাইডে নেওয়ার দরকার নেই, এখান থেকে এক্স কমন নিই। এক্স কমন নিলে কী হবে? তাহলে এই পার্টটা হবে 1/x আর এই পার্টটা হবে -1। এই দেখো, আমি রাইট পার্টটা কিন্তু আগে লিখছি, ঠিক আছে, আর লেফট পার্টটা কী আছে? i-1 আছে, লিখছি। এবার এক্স মানে কী হবে? এই ফ্যাক্টরটা কী হবে? ডিভাইডেড বাই হয়ে যাবে i-1 ডিভাইডেড বাই 1/n-1। তাহলে এই হচ্ছে সেই ইকুয়েশন, যে ইকুয়েশনটাই কি এক্সপ্রেস করে, যে সংযোজনের ক্ষেত্রে সংযোজন মাত্রায় এক্সটাকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা বিয়োজন মাত্রা নির্ণয়টা দেখব। দেখে নাও যে বিয়োজন মাত্রাটা কিন্তু ঠিক জেনারেল ইকুয়েশনটা, সংযোজনের জেনারেল ইকুয়েশনের ঠিক অপোজিট। যেদিকে এ হোল এন, এটা রিভার্সিবল এ এন, অর্থাৎ 1 মোল থেকে n মোল তৈরি হলো। তাহলে প্রারম্ভিক অবস্থায় এটা যদি 1 মোল নেই তাহলে এটা হবে 0। এবার 1 মোল থেকে যদি আলফা মোল বিয়োজিত হয়, ঠিক আছে, তাহলে আমার সাম্যাবস্থায় এর পরিমাণটা হবে 1 মাইনাস আলফা, আর এটার মানটা কি হবে? এটার মান n আলফা হবে। কেন হবে? যেটা 1 মোল নিলে n মোল হয়, 2 মোল নিলে 2n হয়, 3 মোল নিলে 3n হবে। তাহলে আলফা মোল যদি বিয়োজিত হয় তাহলে n ইন্টু আলফা মোল তৈরি হবে। ঠিক আছে, এবার সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা সেটা কি? এটা প্লাস এটা। এবার আয়ের মান কি? আগেও যা ছিল, আয়ের মান হচ্ছে n' ডিভাইডেড বাই n। n' কোনটা? এই সাম্যাবস্থায় মোট মোল সংখ্যাটা লিখলাম, ডিভাইডেড বাই n মানে হচ্ছে 1, প্রতি ক্ষেত্রেই 1 হবে কারণ 1 মোল নেওয়া হচ্ছে।
তাহলে এই যে উপরেরটা ইকুয়াল টু আই, এখান থেকে যাই হোক, এখান থেকে যদি তুমি ইকুয়েশনটা সলভ করো তাহলে আলফার যেটা ভ্যালু হবে i-1 ডিভাইডেড বাই n-1। তাহলে একটু প্র্যাকটিস করে নিবে, এই বিয়োজন মাত্রা বা সংযোজন মাত্রা থেকে কিন্তু কোশ্চেন দেয়। এই জায়গাটা একটু ফোকাস করো যে আমরা এতক্ষণ রাউল্ট বা ভ্যান্টফের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশন থেকে আমরা তিনটা যে ধর্ম আছে সেই তিনটা ধর্মকে পরিমাপ করতাম। কীরকমভাবে, যে P0 মাইনাস পি ডিভাইডেড বাই P0 মানে হচ্ছে x2, ডেল টিবি মানে হচ্ছে KB ইন্টু এম, ডেল TF মানে KF ইন্টু এম, আর পাই মানে CRT। এবার আমার কি জানলাম যে দ্রাবের নেচারের উপরে ডিপেন্ড করে হচ্ছে যে আমি অ্যাবনর্মাল সংখ্যাগত ধর্ম পাবো কি পাবো না, ঠিক আছে। তাহলে এখন হতেই পারে যে সেটা সংযোজিত হয়ে যাচ্ছে বা বিয়োজিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা হতেই পারে। আর যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা এই যে সূত্র থেকে যে প্রাপ্ত মানগুলো সেটা সঠিক পাবো না। এইবার সঠিক পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আই এটাকে কিন্তু গুণ করে দিতে হবে, অর্থাৎ ভ্যান্ট অফ গুণক বা ভ্যান্ট অফ ফ্যাক্টরটাকে কিন্তু গুণ করে দিতে হবে, ঠিক আছে। বাষ্পচাপের অবনমনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে মানটা হবে, মানে পরীক্ষালব্ধ মানের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এইটা আই ইন্টু x2, ঠিক আছে। আবার স্ফুর্ণাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে আই ইন্টু KB ইন্টু এম, আর ডেল TF মানে হচ্ছে আই ইন্টু KF ইন্টু এম, আর পাই মানে আই ইন্টু CRT। তাহলে প্রত্যেকটা ইকুয়েশনকে ভ্যান্ট অফ ফ্যাক্টর দিয়ে সংযোজিত করা হয়েছে। তাহলে ইকুয়েশনগুলো মডিফাইড ইকুয়েশন এটা হয়, এটা হচ্ছে পরীক্ষালব্ধ মানের উপরে ভিত্তি করে, ঠিক আছে। আজকের টপিকটা আমরা রেখেছিলাম যে স্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এটা টোটাল ডিটেলসটা আমরা বলেছি যে স্বাভাবিক সংখ্যাগত ধর্ম মানে সংখ্যাগত ধর্ম আজকে দেখলাম, সংখ্যাগত ধর্মগুলো কীভাবে সংখ্যার উপরে নির্ভর করে সেটাও দেখলাম, ব্যাখ্যামূলক প্রশ্ন দেয়, দুই একবার করে আগেও এসছে যে এই ধর্মটা কেন এটাকে সংখ্যাগত ধর্ম বলা হচ্ছে সেটা কারণ ব্যাখ্যা করতে দিয়েছিল। এরপরে সংখ্যাগত যে ধর্ম ওটার অস্বাভাবিক আচরণের কারণটা কি, কারণ হচ্ছে কণাগুলোর সংযোজন বা বিয়োজন, এটাও দেখলাম আমরা। সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে আমরা পরীক্ষালব্ধ মানটা কেমন পাই, কম না বেশি পাই, তার উপরে ভিত্তি করে পরীক্ষালব্ধ মানের উপরে ভিত্তি করে আমরা এম এর মানটা কম পাবো না বেশি পাবো, এটাও আমরা দেখলাম। নেক্সট দেখলাম সংযোজনের ক্ষেত্রে সংযোজন মাত্রা বা বিয়োজন মাত্রার সমীকরণটা কি, এই ইকুয়েশনগুলো কী করে আসে সেটাও আমরা দেখলাম। আর লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে পরীক্ষালব্ধ মানের উপরে ভিত্তি করে প্রত্যেকটা যে ইকুয়েশন সেখানে ভ্যান্ট অফ ফ্যাক্টরটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম, ঠিক আছে। এই হচ্ছে টপিক, এগুলোর উপরে ভিত্তি করে অঙ্কগুলো করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। থ্যাংক ইউ।